আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। বর্তমানে একটি আইটি প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এছাড়াও ২০২০ সাল থেকে ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ আমার ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং কোর্স। এই কোর্সটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, একজন নতুন মানুষও যদি আমার এই কোর্সে একদম জিরো থেকে শুরু করে অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস শেষ পর্যন্ত যতগুলো ক্লাস রয়েছে সবগুলো যদি কমপ্লিট করে, আমার ইনস্ট্রাকশনগুলো মেনটেন করে, এছাড়াও নিয়মিত হোমওয়ার্ক এবং প্র্যাকটিস করে, আমি তাকে 100% গ্যারান্টি দিতে পারবো আমার এই কোর্স চলাকালীন সময়েই আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি যদি একজন নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি বা এই ক্লাসটি বা এই কোর্সটি অবশ্যই আপনার জন্য। তো চলুন এই কোর্স সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং এই কোর্সটাকে আমি দুইটা পার্টে বিভক্ত করেছি, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ মোট আমাদের 22টি ক্লাস আছে। এই 22টি ক্লাস যখন আমরা কমপ্লিট করব তখন আমরা চলে যাব পার্ট 2-তে। এই পার্ট 2-তে আমাদের আরও 22টি ক্লাস আছে। মোট আমাদের এখানে প্রায় 44 থেকে 46টার মতো ক্লাস দেওয়া হয়েছে। এটা পুরো 4 মাসের কোর্স। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। আপনারা যারা লাইভ ক্লাস করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন। শনি সোম বুধ সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে এবং রাত 8টা থেকে 9টা। এটা হচ্ছে আপনাদের ক্লাস টাইম। আর যারা পরবর্তীতে ইউটিউবে রেকর্ডেড ভিডিও দেখবেন বা রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, তারা অবশ্যই ভিডিওগুলো বা ক্লাসগুলো না টেনে নিয়মিত সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখবেন। তাহলে আশা করি এই কোর্সের মাধ্যমে আপনি ভালো কিছু করতে পারবেন। আমাদের এই কোর্সটাকে আমি এমনভাবে ডিজাইন করেছি, আমরা প্রথমে কিছু স্কিল ডেভেলপমেন্ট করব, তারপর আমরা ইন্টারন্যাশনাল কিছু মার্কেট প্লেস দেখব। আবার আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট করব, আবার কিছু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস দেখব। অর্থাৎ আপনি পুরো 4 মাসের কোর্সটা কমপ্লিট করবেন, তারপর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হান্টিং করবেন। এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা প্রথমেই কিছু স্কিল ডেভেলপমেন্ট করে নিব, তারপর আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে অগ্রসর হব। আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। সবাইকে অনেক বেশি অভিনন্দন জানাবো, কারণ আপনি ফ্রিল্যান্সিংয়ের ডিজিটাল মার্কেটিং কোর্সটি করছেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফ্রিল্যান্সিং জগতের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ডিমান্ডেবল একটা সেক্টর। তো আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। তো চলুন আজকে আমাদের প্রথম ক্লাসে চলে যাই। আজকে আমাদের এই পুরো কোর্স মডিউলের 1 নম্বর ক্লাস, অর্থাৎ ওরিয়েন্টেশন এবং টুলস ম্যানেজমেন্ট। প্রত্যেকটা ক্লাসের জন্য আমি একটা করে প্রেজেন্টেশন রেডি করে রাখি, তো আমাদের আজকের ক্লাসও একটা করে প্রেজেন্টেশন রেডি করে আছে। চলুন আমরা প্রেজেন্টেশন অনুযায়ী প্রতিটি ক্লাস কমপ্লিট করব এবং নিয়মিত প্রত্যেকটা ক্লাস সিরিয়াল ওয়াইজ করব। ওয়েলকাম টু জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং কোর্স। আজকে আমাদের ক্লাস নম্বর 1, ওরিয়েন্টেশন অ্যান্ড টুলস ম্যানেজমেন্ট। এটি হচ্ছে আমাদের ক্লাসের টপিক। প্রিপারেশন ফর অনলাইন ক্যারিয়ার। মনে রাখবেন, যেহেতু আমরা নতুন একটা ক্যারিয়ারে মুভ অন করতে যাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বেশ কিছু প্রিপারেশন নিতে হবে। আপনি হয়তো এর আগে কখনো অনলাইন ক্যারিয়ারে আসেননি, অথবা এর আগেও আপনি অনলাইন ক্যারিয়ারে বর্তমানে কাজ করছেন, কিন্তু নতুন করে এবার প্রিপারেশন নিতে হবে। আমরা যখন কোনো ভালো কাজ করি বা কোনো নতুন কোনো কাজ করি, অবশ্যই আমাদের প্রিপারেশন নিতে হয়। আজকে আমরা দেখব ফিজিক্যাল প্রিপারেশন এবং মেন্টাল প্রিপারেশন। আজকে আমরা এই দুই ধরনের প্রিপারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা দেখব মেন্টাল প্রিপারেশন নিয়ে। মেন্টাল প্রিপারেশনের মধ্যে প্রথমেই রয়েছে অনলাইনে কাজের ব্যাপারে ভালো লাগা থাকতে হবে। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনি অনলাইনে একটা স্কিল ডেভেলপমেন্ট করছেন, একটা ক্যারিয়ার বিল্ড আপ করছেন। এই জন্য অনলাইনে যদি আপনার কাজের প্রতি ভালো লাগা তৈরি না হয়, তাহলে কিন্তু কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনার অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের প্রতি, এই অনলাইন কাজের প্রতি আপনার একটা ভালোবাসা বা ভালো লাগা থাকতে হবে, তাহলে আপনি এই ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবেন। দ্বিতীয়ত, ধৈর্য থাকতে হবে। এটা শুধুমাত্র আমাদের এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে না, আপনার যে কোনো ব্যবসা, যে কোনো চাকরিতে বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, প্রচণ্ড পরিমাণে আপনাকে ধৈর্যশীল হতে হবে। কারণ আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক সময় এমনও ঘটে, প্রথম 4 মাস 6 মাস কোনো ইনকাম নেই, বা প্রথম 1 বছর কোনো ইনকাম নেই, কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে লেগে থাকতে পারেন, পরের বছর থেকে আপনার ইনকাম 50, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ এরকম কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ধৈর্য থাকতে হবে, নিয়মিত পরিশ্রম করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তৃতীয়ত, সবসময় নতুন নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে। আমাদের এই 4 মাসের পুরো কোর্সে আমি চেষ্টা করব একদম A to Z সকল কিছু ক্লিয়ার করার জন্য। কিন্তু যেহেতু অনলাইনের কাজ প্রতিনিয়ত আপডেট হয়, নতুন নতুন অনেক আপডেট ভবিষ্যতে আসবে, কিন্তু আপনি যদি নতুন নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। এই জন্য সবার সাথে তাল মিলিয়ে, যুগের সাথে তাল মিলিয়ে সবসময় চেষ্টা করবেন প্রতিদিনই নতুন নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করবেন। আজকে আপনি অল্প একটু শিখেন, আগামীকাল আরেকটু শিখবেন, পরশুদিন আরেকটু শিখবেন। ধীরে 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 আপনি শেখার মাধ্যমে কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। এই জন্য সবসময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে। চতুর্থত,
যে নিশ নিয়ে কাজ করবেন তা সম্বন্ধে খুব ভালোভাবে জেনে নিতে হবে। নিশ বলতে আমরা এখানে বোঝাচ্ছি স্পেসিফিক সাবজেক্ট কিংবা একটা অবজেক্টিভ বা একটা টপিক। নিশ বলতে এখানে আমরা বোঝাচ্ছি ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে। আপনি যেহেতু ফ্রিল্যান্সিংয়ের মধ্যে এতগুলো সেক্টরের থেকে ডিজিটাল মার্কেটিং সেক্টরটাকে সিলেকশন করেছেন, এই জন্য এই সেক্টর সম্বন্ধে আপনার একটা বিস্তারিত ধারণা থাকতে হবে যে ডিজিটাল মার্কেটিং কী, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কোন কোন টপিকগুলো শেখানো হয়, ডিজিটাল মার্কেটিং শিখলে বেসিক্যালি আমি কী কাজ করব, কীভাবে ক্লায়েন্টের কাজ করব, এই যে একটা বেসিক কনসেপ্ট, এটা অবশ্যই আপনাকে ক্লিয়ার হতে হবে। এটা ক্লিয়ার হওয়ার জন্য আপনি ইউটিউবে রিসার্চ করতে পারেন যে ফ্রিল্যান্সিং কী, ডিজিটাল মার্কেটিং কী, কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়। তার মানে যেই সেক্টর নিয়ে কাজ করবেন অবশ্যই সেই সব সেক্টর সম্বন্ধে একটা ভালো ধারণা আপনার থাকতে হবে। পঞ্চম, কমিটমেন্ট ঠিক রাখতে হবে। এটা শুধুমাত্র আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে না, আপনি পৃথিবীর যে কোনো মানুষকে যখন কোনো ওয়াদা দিবেন বা কথা দিবেন, ওই কমিটমেন্টটা অবশ্যই রাখবেন। যেমন ধরেন আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এই জিনিসটা অনেক বেশি হয়। আমি ক্লায়েন্টকে বললাম যে 7 দিন পরে আমি তোমার কাজটা ডেলিভারি দিয়ে দিব, কিন্তু 7 দিনের মধ্যে আমি কোনোভাবেই কাজটা কমপ্লিট করতে পারলাম না, আমার 2-3 দিন লেট হয়ে গেল। এক্ষেত্রে কী করবেন? অবশ্যই ক্লায়েন্টকে আগে থেকে ম্যানেজ করবেন যে আমি এই কারণে কাজটা কমপ্লিট করতে পারিনি। কিন্তু ক্লায়েন্টকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন, আপনি কিন্তু ক্লায়েন্ট হারিয়ে ফেলবেন। যদি 2-3-4-5 ঘন্টা লেট হয় বা 1-2 দিন লেট হয়, আপনি কিন্তু সেই ক্লায়েন্টটাকে নাও পেতে পারেন। এমনও হতে পারতো যে ওই ক্লায়েন্টটা আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হবে, কিন্তু আপনার কমিটমেন্ট ঠিক রাখতে না পারার কারণে সে কিন্তু আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হবে না। এই জন্য কমিটমেন্ট অবশ্যই ঠিক রাখবেন। ষষ্ঠ, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে না, পৃথিবীর যে কোনো কাজেই চেষ্টা করবেন টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে কাজগুলো করার জন্য। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে তো মাস্ট বি, এটা আপনাকে খেয়াল রাখতেই হবে। ধরেন প্রতিদিন আপনি মিনিমাম 2-3 ঘন্টা করে ফ্রিল্যান্সিংয়ে সময় দিলেন। এখন এই সময়টা আপনি কখন দিবেন? সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় নাকি রাতে? আপনার যেই টাইমটা সুইটেবল হবে, আপনি যেই টাইমে ফ্রি থাকবেন, সেই টাইমটাতে ফ্রিল্যান্সিংয়ে সময় দিবেন। তবে মিনিমাম প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিতে হবে। আপনি উপরে যত বেশি সময় দিবেন ততই আপনার জন্য বেটার হবে। মিনিমাম 2-3 ঘন্টা পার ডে আপনাকে সময় দিতে হবে। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখনও টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু ক্লায়েন্টের কাজ করব, বিকেল থেকে রাত পর্যন্ত শুধু স্কিল ডেভেলপমেন্ট করব। এই যে ভাগ ভাগ করে যে টাইমগুলো ম্যানেজমেন্ট করা, এটাও করতে হবে। আবার এখানে যারা আছেন আমাদের গ্রুপে বা আমাদের এই লাইভ ক্লাসে, অনেকেই এখানে জব হোল্ডার আছেন, অনেকেই আবার এখানে স্টুডেন্ট আছেন। তার মানে চেষ্টা করবেন যারা স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি একটা টাইম বের করবেন, টাইম ম্যানেজমেন্ট করবেন। যারা জব হোল্ডার আছেন বা বিজনেসম্যান আছেন, চেষ্টা করবেন আপনার কাজের বাহিরে একটা ফ্রি সময় বের করবেন, যখন আপনি ফ্রিল্যান্সিংটা প্র্যাকটিস করবেন। সর্বশেষ, ডাটা সংগ্রহ করার মানসিকতা থাকতে হবে। ডাটা বলতে আমরা এখানে বোঝাচ্ছি তথ্য বা ইনফরমেশন। আপনাকে তথ্য সংগ্রহ করার মানসিকতা থাকতে হবে। ধরেন আমি নতুন কিছু শিখলাম, কিন্তু শিখার পর সেটা আমি কোথাও লিখে রাখলাম না, কোথাও সেভ করে রাখলাম না, তাহলে পরবর্তীতে কিন্তু আমি ভুলেও যেতে পারি। এই জন্য যখনই নতুন কোনো ইনফরমেশন আপনি পাবেন, সেটা চেষ্টা করবেন কোথাও না কোথাও লিখে রাখার জন্য, লিপিবদ্ধ করার জন্য, তাহলে কিন্তু পরবর্তীতে মনে থাকবে। এইখানে আমরা বেসিক্যালি 7টা টিপস দেখলাম মেন্টাল প্রিপারেশনের ক্ষেত্রে। আমরা চেষ্টা করব মেন্টালি এই 7টা টিপস সবসময় ফলো করার জন্য এবং মেন্টাল একটা প্রিপারেশন নেওয়ার জন্য। এবার আমরা দেখব ফিজিক্যাল প্রিপারেশন। বেসিক্যালি ফিজিক্যাল প্রিপারেশনের মধ্যে 3টা স্টেপ রয়েছে। প্রথমেই স্মার্ট ডিভাইস, ডেস্কটপ, ল্যাপটপ আর স্মার্টফোন। এই 3টার মধ্যে যে কোনো একটা স্মার্ট ডিভাইস আপনার থাকতে হবে। যে কোনো একটা হলেই আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন এবং একটি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। যদি আপনার শুধুমাত্র স্মার্টফোন থাকে, আপনি চাইলে সেটা দিয়েও কাজ করতে পারবেন। যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থাকে, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। তার মানে এই 3টার যে কোনো একটা ডিভাইস মাস্ট বি আপনার থাকতে হবে। এরপর রয়েছে ইন্টারনেট কানেকশন। অবশ্যই ব্রডব্যান্ড, ওয়াইফাই অথবা মোবাইল ডাটা, এই 3টার যে কোনো একটা ইন্টারনেট কানেকশন আপনার থাকতে হবে। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়াইফাই কানেকশন থাকা, কারণ আমাদের বেশিরভাগ কাজগুলো হয় অনেক লেন্দি প্রসেস। এই জন্য ওয়াইফাইটা আমাদের জন্য বেস্ট হয়। মোবাইল ডাটা দিয়েও কাজ করা যাবে, তবে ওয়াইফাই হলে সবচেয়ে ভালো হয়। 3 নম্বর, নোটবুক। নোটবুক অ্যান্ড পকেট ডায়েরি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, আমাদের ছোট ছোট অনেক স্টেপও নোটবুকে আমরা লিখে রাখি, যেন পরবর্তীতে আমাদের মনে থাকে। যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, আপনি এখন ক্লাসটা করছেন, এই ক্লাসে আপনাকে কী শেখানো হলো, কতটুকু আপনি নতুন কিছু শিখতে পারলেন, এগুলো বুলেট পয়েন্ট করে করে আপনি কিন্তু চাইলে একটা ছোট্ট নোটবুকের মধ্যে লিখে রাখতে পারেন যে আজকে ক্লাস নম্বর 1, আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। তাহলে কিন্তু পরবর্তী 1 থেকে 1.5 বছর বা 5 বছর পরে কোনো কিছু ভুলে গেলে আপনি জাস্ট আপনার নোটবুকটা খেয়াল করবেন, তাহলে কিন্তু সব
কিছু আপনার আবার মনে পড়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে নোটবুক থাকার একটা প্লাস পয়েন্ট। শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের এই ক্লাসগুলোই না, আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করছেন, ক্লায়েন্টের ডেলিভারি দেওয়ার সময় ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের লোকেশন, ক্লায়েন্টের অল ডিটেলস আপনি কিন্তু চাইলে নোটবুকের মধ্যে সুন্দর করে লিখে রাখতে পারেন। এইটা হচ্ছে কিছু ফিজিক্যাল প্রিপারেশনের কথা বললাম। তার মানে মেন্টাল প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রিপারেশন এই দুইটাই কিন্তু আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে। এবার আমরা জানবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে ক্লাস করছেন, এই জন্য ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে করতে হয়, কোন কোন অপশনগুলো আছে, এগুলো আমাদের ভালো মতো জানতে হবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং লেখা আছে এবং এর চারপাশে কিন্তু অনেকগুলো ছোট ছোট ওয়ার্ড আছে। ক্যাম্পেইন, মিডিয়া, অ্যাডভার্টাইজিং, গ্রোথ, ব্র্যান্ডিং, এখানে রয়েছে ক্রিয়েটিভ, আইডিয়া, টেকনোলজি, প্লেসমেন্ট, এসইও, অনেকগুলো এখানে ছোট ছোট অপশন আছে। এই সবগুলো অপশনকে মিলিয়েই মূলত ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে বা পুরো সেক্টরটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। চলুন আমরা জেনে আসি ডিজিটাল মার্কেটিং কি বা মার্কেটিং বলতেই কি বোঝায়। তো ডিজিটাল মার্কেটিং জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ মার্কেটিং। মার্কেটিং বেসিক্যালি কি? Marketing is the process of getting potential clients or customers interested in your products and services. মার্কেটিং হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আপনি আপনার কাস্টমার পান, টার্গেটেড কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার পেয়ে যাবেন আপনার প্রোডাক্টের জন্য, যারা আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড। একটা উদাহরণ দিলে একটু ভালো বুঝবেন। ধরেন আমি হচ্ছে একটা সাবান কোম্পানির মালিক, আমি একটা সাবান ম্যানুফ্যাকচার করেছি। এখন আমি বাজারের মধ্যে এই সাবানটা নতুন লঞ্চ করছি। কোনো মানুষ কিন্তু এই সাবান সম্পর্কে কোনো আইডিয়া রাখেনি। এখন আমি কি করব? মার্কেটিং করব, মানুষদেরকে প্রচার করব যে এইটা একটা ভালো সাবান, এইটার অনেক উপকারিতা আছে, এটার প্রাইস কম, আপনার শরীর থেকে যদি আপনি সম্পূর্ণভাবে ময়লা দূর করতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমাদের সাবানটা ব্যবহার করেন। সুন্দর করে আমি কি করলাম? মার্কেটিং করলাম। আমার এই কথাগুলো শুনে যারা আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হবে এবং পটেনশিয়াল কাস্টমারগুলো যখন পারচেস করবে তারাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট। আর এই যে আমি প্রসেসটা কমপ্লিট করলাম, মানুষকে জানালাম, প্রচার করলাম, এটাকেই বলা হয় মার্কেটিং প্রসেস। অর্থাৎ এটা এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের টার্গেটেড কাস্টমার পাবেন বা পটেনশিয়াল কাস্টমার পেয়ে যাবেন। বেসিক্যালি এইটাই হচ্ছে মার্কেটিং। আর এই মার্কেটিং শব্দ থেকেই মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং শব্দের উৎপত্তি হয়েছে। তো ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়? ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ ইন্টারনেট, mobile devices, social media, search engine and other online channels to reach potential customer. ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি এমন একটা প্রসেস যেখানে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, মোবাইল ডিভাইস ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করবেন, এছাড়াও যে কোনো ধরনের অনলাইন মিডিয়া ব্যবহার করবেন। এইটা ব্যবহার করে আপনি যখন মার্কেটিং করবেন, প্রচার প্রসার করবেন, ওইটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। 2000 সালের আগে ডিজিটাল মার্কেটিং খুব একটা জনপ্রিয়তা পায়নি। 2000 সালের পর যখন ইন্টারনেটগুলো অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেল, সোশ্যাল মিডিয়াগুলো অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেল, তারপর থেকেই ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এবং বর্তমানে না, আপনি ভবিষ্যতেও যদি চিন্তা করেন আরও 50 বছর পরের কথা, তখনও কিন্তু মার্কেটিংয়ের অবস্থান সবার উপরেই থাকবে। কারণ এমন কোনো কোম্পানি নেই যারা মার্কেটিং বন্ধ করে দিয়েছে। আপনি কখনোই দেখবেন না স্যামসাং কোম্পানি, আইফোন, অ্যাপেল কোম্পানি, এত বড় বড় কোম্পানি হওয়া সত্ত্বেও তারা মার্কেটিং বন্ধ করে দিয়েছে, ফেসবুক বুস্টিং বন্ধ করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বন্ধ করে দিয়েছে। এটা কখনোই সম্ভব না। কারণ মার্কেটিং বন্ধ করে দিলে সেটা যত বড় কোম্পানিই হোক না কেন অবশ্যই ডাউন হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা কোম্পানিই চায় মার্কেটিং করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। আর মার্কেটিং এই জন্য একটা ভালো সেক্টর, এটা ডিমান্ড সব সময় থাকবে। মনে রাখবেন, পৃথিবীতে যত বিজনেস বাড়বে ততই মার্কেটারদের ডিমান্ড বাড়বে এবং একটা কোম্পানি মার্কেটারকে সবসময় পার্মানেন্টলি হায়ার করে রাখে। এই জন্য মার্কেটারদের ডিমান্ড দিন দিন বেড়েই যাবে। তো বেসিক্যালি এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সেম আপনি প্রচার প্রসার করবেন কোনো একটা কোম্পানির বা কোনো একটা ব্র্যান্ডের, কিন্তু এখানে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতে হবে, সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে হবে, এছাড়াও যে কোনো অনলাইন চ্যানেল ব্যবহার করতে হবে। বেসিক্যালি এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে আরেকটু ভালো বুঝবেন। ধরেন আমার কাছে একটা ফেসবুক বিজনেস পেজ আছে। এই পেজের মধ্যে আমি ছেলেদের বিভিন্ন ক্লথিং আইটেম, মেয়েদের বিভিন্ন ওমেন্স ক্লথিং আইটেম প্রোডাক্টগুলো আমি এখানে সেল করে থাকি। এখন আমি ফেসবুকে একটা বুস্টিং রান করলাম যে যারা যারা ফেসবুকে ক্লথিং নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড তাদের কাছে আমি এই মার্কেটিংটা শো করতে চাই, তারা যেন আমার জামা কাপড়গুলো দেখে তারপর যেন পারচেস করে। তাদের কাছে আমি কি করলাম? অনলাইনে মার্কেটিং করলাম। এটা শুধুমাত্র ফেসবুক পেজ না, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে বলতে পারেন। এই যে আমি মার্কেটিং করলাম, কাস্টমারগুলো যে আমি পেলাম, আমাকে পটেনশিয়াল কিছু কাস্টমার তারা আমাকে এনে দিল এবং আমি কিছু মেসেজ পেলাম, কাস্টমারকে আমি কনভার্ট করলাম, এই কাজগুলোকে বলা হয় ডিজিটাল মার্কেটিং ওয়ে। অর্থাৎ প্রত্যেকটা কাজে কিন্তু আপনি ঘরে বসে অনলাইনকে ব্যবহার করে কাজগুলো কমপ্লিট করছেন। এজন্য এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবার কথা হচ্ছে পার্ট অফ মার্কেটিং, অর্থাৎ মার্কেটিংয়ের বেসিক্যালি কয়টা পার্ট। মনে রাখবেন মার্কেটিং দুই প্রকার।
একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে 2000 সালের আগে আমরা যেটা করতাম, ট্রেডিশনালি কোনো অনলাইন কিচ্ছু ছিল না, সেটাকে বলছি আমরা ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং। যেমন ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে কি কি রয়েছে এখানে, ম্যাগাজিনস, নিউজ পেপার, টিভি, রেডিও, এগুলো হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং। এবং বর্তমানে আমরা যেটা করছি এটাকে বলছি আমরা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি কি রয়েছে, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন এবং অনলাইন মার্কেটিং। এই প্রত্যেকটা বিষয় নিয়ে মূলত ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং গঠিত। এবার আমরা দেখব বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি কি বেনিফিটস আছে এবং কেন মানুষ ট্রেডিশনাল মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিংয়ে বেশি অভ্যস্ত হচ্ছে। তার মধ্যে প্রথম রিজনই হচ্ছে বেটার ROI। ROI এটার ফুল মিনিং হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যখন একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন কোনো একটা মার্কেটিংয়ের জন্য, আপনি চেষ্টা করবেন ওই মার্কেটিংয়ের টাকাটা যেন অবশ্যই রিটার্ন উঠে আসে। আপনি ধরেন অনলাইনে কোনো একটা মার্কেটিং করছেন, ফেসবুকে বুস্টিং করছেন, আপনার বাজেট $100, আপনি অবশ্যই $100 এই জন্য খরচ করছেন যেন আপনার $200 ইনকাম হয়, মানে বেশি ইনকাম করার আশায় আপনি কিন্তু বেশি টাকা খরচ করছেন। তো এই যে দেখেন একটা ROI কিন্তু আপনি চাচ্ছেন, আপনি যেটা ইনভেস্ট করবেন সেটা আপনি আবার রিটার্ন চাচ্ছেন, এটাকেই বলা হয় ROI। আর অনলাইনে এটা আপনি সবচেয়ে বেস্ট পাবেন। আপনি অফলাইনে ধরেন 20,000 টাকার মার্কেটিং করলেন, মানে ব্যানার, ফেস্টুন, ইমেজেস, এগুলো আপনি তৈরি করে আপনি দেয়ালে দেয়ালে লাগিয়ে দিলেন যে বর্তমানে একটা সাবান লঞ্চ হয়েছে, সাবানটা খুবই ভালো, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু এইখান থেকে কতটুকু রেজাল্ট আসবে আপনি কিন্তু শিওরলি কখনোই বলতে পারবেন না। এটা কি রিটার্ন উঠবে নাকি উঠবে না, এই টাকাটাও কিন্তু আপনি ইমাজিন করতে পারবেন না। কিন্তু অনলাইনে যদি আপনি মার্কেটিং করেন, $100 বুস্টিং করলেন, আপনি বুঝতে পারবেন যে $100 মাধ্যমে আমি এতগুলো কাস্টমার পেতে পারি, এতগুলো আমার ROI আসবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট চলে আসবে। এটাকে বলা হয় বেটার ROI, যেটা আপনি অনলাইনে ভালো মতো করতে পারবেন, অফলাইনে কিন্তু আপনি ভালো মতো করতে পারবেন না। এরপর রয়েছে বিল্ড এ রেপুটেশন ইউর ব্র্যান্ড। আপনি কিন্তু আপনার ব্র্যান্ডের জন্য একটা রেপুটেশন বিল্ড করতে পারবেন। আপনি অফলাইনে একটা মার্কেটিং করলে যতটুকু খরচ হবে সেই তুলনায় যতটুকু মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন, তার থেকে অনলাইনে আপনি অল্প টাকা খরচ করে অনেক বেশি মানুষের কাছে আপনার ব্র্যান্ডিংটা তুলে ধরতে পারবেন। এটাই হচ্ছে বিল্ড এ রেপুটেশন, অর্থাৎ আপনি রেপুটেশন বিল্ড করতে পারবেন আপনার ব্র্যান্ডের, এবং এটা অনলাইনে অনেক ভালো করা যায়। এরপর রয়েছে রিচ মোর পিপল দ্যান এভার। একটু আগে আমি যেটা বললাম, আপনি অল্প টাকা খরচ করে কোটি কোটি মানুষের কাছে আপনার প্রোডাক্টটাকে তুলে ধরতে পারছেন, যেটা অফলাইনে কখনোই সম্ভব না, প্রায় অসম্ভব। কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে। তার মানে আমরা অনেক মানুষের কাছে রিচ করতে পারবো অফলাইনের চেয়ে অল্প টাকায়। অ্যাডজাস্ট এনি টাইম, যে কোনো সময় আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। ধরেন আপনি আমাকে আজকে বললেন যে আজকে একটা বুস্ট রান করতে হবে, আমি সাথে সাথে একটা বুস্ট রান করে দিতে পারবো, সাথে সাথে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে, একদিনও সময় লাগবে না। কিন্তু অফলাইনে যদি আপনি এটা চিন্তা করেন, আপনার ব্যানার ডিজাইন করতে হবে, ফেস্টুন ডিজাইন করতে হবে, সেগুলো আবার দেয়ালে দেয়ালে লাগাতে হবে, অনেকটা সময়ের প্রয়োজন। কিন্তু অনলাইনে আপনি যে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারবেন। সর্বশেষ, টার্গেট দ্য রাইট অডিয়েন্স। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনি অনলাইনে টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার টার্গেটেড প্রোডাক্টটাকে তুলে ধরতে পারবেন, যেটা অফলাইনে কখনোই সম্ভব না। আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা সাবানের ব্র্যান্ড ক্রিয়েট করেছেন, বা আপনার একটা সাবান আছে, আপনি সাবান কোম্পানির মালিক, কিন্তু আপনি যে ব্যানার পোস্টার ডিজাইন করেছেন অফলাইনে, আপনি কোনো একটা দেয়ালে সুন্দর করে লাগিয়ে দিয়েছেন। এখন এই রাস্তা দিয়ে যতগুলো মানুষ হাঁটবে আপনার এই ব্যানারটা বা আপনার এই পোস্টারটা সাপোজ দেখবে। এখন কথা হচ্ছে, আপনি কি কখনো বুঝতে পারবেন এটা ছোটরা দেখছে, বড়রা দেখছে, নাকি অনেক বড়রা দেখছে, নাকি একদম ছোট বাচ্চারা দেখছে? এটা সবাই দেখতে পারে, যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছে সবাই দেখবে। তার মানে আপনার টার্গেটেড অডিয়েন্স কিন্তু আপনি পাচ্ছেন না, আপনি সবাইকে দেখাচ্ছেন। কিন্তু অনলাইনে আপনি কিন্তু সিলেকশন করতে পারবেন যে আমি শুধুমাত্র 18 বছর বয়স থেকে 30 বছর বয়সী মানুষদের কাছে পৌঁছাতে চাচ্ছি, আমি শুধুমাত্র যারা মেয়ে বা ফিমেল বা মেল তাদের কাছে পাঠাতে চাচ্ছি, আমি শুধুমাত্র যারা সাবান পছন্দ করে তাদের কাছে আমি পাঠাতে চাচ্ছি। এই যে এতগুলো ন্যারো আমি ফাইন্ড আউট করলাম, একটা টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউট করলাম, এই প্রত্যেকটা বিষয় সম্ভব শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। এই জন্য ডিজিটাল মার্কেটিংয়ের হিউজ একটা বেনিফিটস কালেকশন আছে। আমি জাস্ট 5-6টা বললাম, এরকম হাজার হাজার বেনিফিটস ডিজিটাল মার্কেটিং আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। এই জন্য আমরা বলে থাকি ট্রেডিশনাল মার্কেটিংয়ের থেকে বর্তমান 2024-25 সালে এসে ডিজিটাল মার্কেটিং হাজার হাজার গুণে সবচেয়ে বেশি ভালো। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম ডিজিটাল মার্কেটিং কি, ট্রেডিশনাল মার্কেটিং কি, ফিজিক্যাল প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এবার চলেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। 8 ইম্পর্টেন্ট টুলস টু নো আস। আজকের এই প্রথম ক্লাসে আমরা 8টা ইম্পর্টেন্ট টুলস সম্পর্কে জানবো, যেগুলো অবশ্যই আমাদের জানতে হবে, ভবিষ্যতে আমরা এগুলো কিন্তু নিয়মিত ব্যবহার করব। তার মধ্যে প্রথমেই রয়েছে উই ট্রান্সফার।
উই ট্রান্সফার বেসিক্যালি এমন একটা ওয়েবসাইট যেটার সাহায্যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প সময়ে অনেক বড় বড় ফাইল, ভিডিও, ডকুমেন্ট মানুষের সাথে শেয়ার করতে পারবেন। একটা উদাহরণ দেই, ধরেন আমি আছি বর্তমানে বাংলাদেশে, আপনি আছেন আমেরিকাতে। এখন আপনি আমাকে বললেন 2 ঘন্টার একটা ভিডিও আপনাকে সেন্ড করতে, যেন রেজুলেশন ঘোলা না হয়, মানে যেন হাই রেজুলেশনেই থাকে। আপনি কি করবেন? উই ট্রান্সফারটা ব্যবহার করতে পারেন। উই ট্রান্সফারের 2-3টা ভার্সন আছে, প্রো ভার্সন, ফ্রি ভার্সন। আপনি প্রো ভার্সন পারচেস করলে অনেক বড় বড় ফাইল পাঠাতে পারবেন, আর ফ্রি ভার্সন ব্যবহার করলে সর্বোচ্চ 2 GB পর্যন্ত ফাইল আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি মনে করি 2 GB পর্যন্ত ফাইল একটা হিউজ অ্যামাউন্ট, আমাদের প্রো ভার্সন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা উই ট্রান্সফারের মাধ্যমে 2 GB পর্যন্ত ফ্রি ভার্সনে যে কোনো মানুষকে ভিডিও হোক, ডকুমেন্ট হোক, ইমেজ হোক, সব কিছু আমরা সেন্ড করতে পারবো। তো চলুন একদম প্র্যাকটিক্যালি দেখে আসি। প্রথমত আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন, আর মোবাইল ফোন হোক কিংবা ডেস্কটপ বা কম্পিউটার, সব জায়গায় এই টুলসগুলো আপনি ইউজ করতে পারবেন। আমরা এখানে সার্চ বারে চলে আসব। এখানে আমরা সার্চ করব উই ট্রান্সফার লিখে। ঠিক আছে, আমি এখানে উই ট্রান্সফার লিখে সার্চ করলাম। একদম প্রথমেই দেখেন একটা ওয়েবসাইট চলে এসেছে, উই ট্রান্সফার সেন্ড লার্জ ফাইল ফাস্ট আপ টু 2 GB ফ্রি। আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদের সামনে এইরকম একটা ওয়েবসাইট লোডিং হয়ে চলে আসবে। আমরা একটু ওয়েট করি। ওকে, এবার দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা অ্যাকসেপ্ট অল নামে বাটন চলে এসেছে। এখানে আপনি অ্যাকসেপ্ট অল বাটনে ক্লিক করে দিবেন। এবার এইরকম একটা অপশন চলে আসবে। বাম পাশে যদি খেয়াল করেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে বেসিক্যালি আপনি ফাইল হোক, ভিডিও হোক, ডকুমেন্ট হোক, সব কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমি এখানে ফাইল অপশনে ক্লিক করছি। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটা ইমেজ আপলোড করছি এখানে। আপনি চাইলে এখানে ভিডিও আরও যে কোনো কিছু এখানে আপলোড করতে পারেন। তো আমি এইটা সিলেকশন করে ওপেনে প্রেস করে দিলাম। একটা ইমেজ আমি এখানে আপলোড করে দিলাম। এবার যদি খেয়াল করেন গেট লিঙ্ক নামে একটা অপশন আছে। আপনারা এখানে যদি গেট লিঙ্ক নামক অপশনটা খুঁজে না পান, আপনি এখানে 3 ডট আইকনে প্রেস করবেন। এখানে দেখবেন আপনাদের অনেকের এরকম থাকতে পারে যে এখানে সেন্ড ইমেল লেখা থাকবে। আপনি কি করবেন? 3 ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে ক্রিয়েট লিঙ্ক নামে যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখানে গেট এ লিঙ্ক এই অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এই ফাইলটা কিন্তু 100% কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে একটা লিঙ্ক তারা জেনারেট করে দিবে। তো আমরা দেখি একটা লিঙ্ক আমরা এখানে পাই কিনা। যেই লিঙ্কটা তারা দিবে এই লিঙ্কটা হচ্ছে আপনি কপি করবেন। তো এই যে দেখেন আমরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট এই কপি লিঙ্ক নামক বাটনে ক্লিক করব। এবার এই লিঙ্কটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে। এবার আপনি যে কোনো মানুষকে মেসেঞ্জারে হোক, ইমেইলে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যেভাবেই হোক না কেন এই লিঙ্কটা আপনি তাকে শেয়ার করবেন। তো আমি অন্য একটা ব্রাউজার এখানে ওপেন করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি অন্য একটা ব্রাউজার ওপেন করলাম। এই ব্রাউজারের মধ্যে আমি এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। এবার চলেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেখি আসলে কেমন ইন্টারফেস আসবে। আমি লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর দেখেন আবারও এখানে অ্যাকসেপ্ট অল নামে একটা বাটন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। এবার আই এগ্রি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এবার যদি খেয়াল করেন ডাউনলোড নামে কিন্তু একটা বাটন পেয়েছি। আমি এবার ডাউনলোড বাটনে ক্লিক করব। একটু ওয়েট করে দেখেন এই যে এখানে কিন্তু আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখবেন সেই ইমেজটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এইভাবে করে আপনি একজনের থেকে আরেকজনের কাছে আপনাদের মধ্যে ডিস্টেন্স যত বেশি হোক না কেন, আপনি উই ট্রান্সফারের মাধ্যমে খুব সহজেই ফাইল শেয়ার করতে পারবেন এবং এখানে কোনো রেজুলেশন ঘোলা হয় না, একদম হাই রেজুলেশনের প্রত্যেকটা ফাইল সেন্ড হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমরা গুগল ড্রাইভ সম্পর্কে জানি। আপনি কিন্তু চাইলে গুগল ড্রাইভের মধ্যেও আপনার ফাইলগুলো আপলোড করে তারপর শেয়ার করতে পারেন। চলেন এই ক্লাসের মধ্যে আপনাদেরকে সেটাও দেখিয়ে নেই। প্রথমত আমরা গুগল ড্রাইভে চলে যাব। তার জন্য আমি কম্পিউটার থেকে গুগল অ্যাপস বা 9 ডট যে বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমি ক্লিক করব এই ড্রাইভ নামক যে অপশনটা আছে এখানে। এবার আমরা সরাসরি এই জিমেলের আন্ডারে গুগল ড্রাইভে চলে আসলাম। এখান থেকে নিউ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন বাম পাশে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফাইল আপলোড নামে একটা অপশন আছে, আমরা ফাইল আপলোড বাটনে ক্লিক করব। এবার আপনার কম্পিউটার ডিভাইস থেকে যে কোনো ফাইল, ভিডিও, ছবি, ডকুমেন্ট সব কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন। আমি সাপোজ এই ছবিটা সিলেকশন করে ওপেনে প্রেস করে দিলাম। এই ছবিটা এখন ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার হচ্ছে আমরা এখানে রিসেন্ট নামে একটা অপশন আছে, রিসেন্ট ট্যাবের মধ্যে ক্লিক করব। রিসেন্ট ট্যাবের মধ্যে বেসিক্যালি আপনি সেই ইমেজগুলোই পাবেন যেগুলো একদম রিসেন্টলি আপনি আপলোড করেছেন। তো দেখেন আমরা এইমাত্র কিন্তু এই ফাইলটা আপলোড করেছিলাম। এখন এই ফাইলটার একটা লিঙ্ক আমাদের জেনারেট করতে হবে। কিভাবে? এখানে একটা 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে শেয়ার নামে কিন্তু একটা অপশন আছে, আমরা শেয়ার অপশন থেকে এখানে আবার শেয়ার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এইবার এখানে কিছুক্ষণ লোডিং হয়ে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যদি কপি লিঙ্ক করে এই লিঙ্কটা যদি কাউকে শেয়ার করেন, সে কিন্তু লিঙ্কে ক্লিক করলে কিছুই দেখতে পারবে না। কেন? আপনি কিন্তু জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করে রেখেছেন, মানে কোনো মানুষ ক্লিক করলে কোনো কিছুই কাজ হবে না, রেস্ট্রিক্টেড করা আছে। আপনি অবশ্যই এখানে ক্লিক করে এই অপশনে ক্লিক করে দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক।
এখানে ক্লিক করলে কি হবে, যে কোনো মানুষ এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে যে কেউ এটা ভিজিট করতে পারবে। এবার এখানে আবার 3 ধরনের অ্যাক্সেস দেওয়া যায়। একটা হচ্ছে ভিউয়ার অ্যাক্সেস, কমেন্টার অ্যাক্সেস এবং এডিটর অ্যাক্সেস। আপনি যদি ভিউয়ার অ্যাক্সেসে ক্লিক করে কপি লিঙ্ক করে কোনো মানুষকে সেন্ড করেন, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে শুধুমাত্র এটা ভিউ করতে পারবে, জাস্ট ডাউনলোড করতে পারবে, এর বেশি কোনো কিছু এডিট করতে পারবে না। কিন্তু আপনি যদি এখানে এডিটর অ্যাক্সেস দিয়ে তারপরে এই লিঙ্কটা কপি করে কাউকে সেন্ড করেন, সে কিন্তু আপনার মতো একজন অ্যাডমিন হয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করে সে কিন্তু চাইলে আপনার ডকুমেন্ট, প্রেজেন্টেশন ফাইল সব কিছু কিন্তু সে এডিট করতে পারবে। এই জন্য যে কোনো মানুষকে অ্যাক্সেস দেওয়ার সময় অবশ্যই ভিউয়ার অ্যাক্সেসে ক্লিক করে তাকে আপনি ভিউয়ার অ্যাক্সেসটা দিবেন। এখন আমি কপি লিঙ্কে ক্লিক করলাম, ডানে প্রেস করলাম। এবার এই যে লিঙ্কটা আমরা কপি করেছি, এই লিঙ্কটা আপনি যে কোনো মানুষের সাথে শেয়ার করতে পারেন। এটা ভিডিও হোক, এটা অডিও হোক, এটা কোনো ডকুমেন্ট হোক, কোনো ফাইল হোক, কোনো সমস্যা নেই। এইভাবে হচ্ছে আমরা একজন থেকে আরেকজনের কাছে ফাইল শেয়ার করতে পারবো। এই হচ্ছে আমাদের উই ট্রান্সফার এবং গুগল ড্রাইভ। আশা করি উই ট্রান্সফার কি, কিভাবে ব্যবহার করতে হয় আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এইবার আমরা দেখব সিমিলার ওয়েব। সিমিলার ওয়েব কি? সিমিলার ওয়েব হচ্ছে বেসিক্যালি এমন একটা ওয়েবসাইট বা এমন একটা এক্সটেনশন যেটার সাহায্যে আপনি বড় বড় কোম্পানির ইনফরমেশনগুলো বের করতে পারবেন। যেমন ধরেন বাংলাদেশের মধ্যে ই কমার্স প্ল্যাটফর্মগুলোর মধ্যে দারাজ অন্যতম। আমি চাচ্ছি দারাজে প্রতি মাসে কতটুকু ভিজিট করে মানুষ, দারাজে কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিংয়ে আছে, কোন কোন কান্ট্রি থেকে দারাজে সাবস্ক্রাইবার বা ইউজার বেশি, আমি ইনফরমেশনগুলো নিতে চাই। তখন আমরা কোন আপনার এক্সটেনশনটা ইউজ করব, সেটা হচ্ছে সিমিলার ওয়েব। আমরা প্রথমত গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি নতুন একটা ট্যাব ওপেন করছি। এখানে আমরা টাইপিং করব সিমিলার ওয়েব লিখে। শুধুমাত্র সিমিলার ওয়েব লিখলে হবে না, সিমিলার ওয়েব এক্সটেনশন লিখতে হবে। এখন চলেন ছোট্ট একটু ডিসক্রাইব করি এক্সটেনশন জিনিসটা কি। আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে আমার সার্চ বার, এটা হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারটা। সার্চ বারের পাশেই দেখেন এইরকম কিন্তু একটা চিকন বার দেওয়া আছে। এটা আপনাদের থাকতেও পারে, নাও থাকতে পারে। এইখানে দেখেন একটা এক্সটেনশন বাটন আছে, এটাকে বলছি আমরা এক্সটেনশন বাটন। আর এই প্রত্যেকটা হচ্ছে একটা এক্সটেনশন। এখন এক্সটেনশন জিনিসটা কি? আমরা যখন মোবাইল ফোনে কোনো অ্যাপস ইনস্টল করি, আমরা কোথায় যাই? প্লে স্টোর বা অ্যাপেল হলে অ্যাপ স্টোরে চলে যাই। এই দুইটার যে কোনো একটা জায়গা থেকে আমরা অ্যাপ ইনস্টল করি। কেন অ্যাপ ইনস্টল করি? আমাদের কাজগুলোকে সহজ করার জন্য। সেমভাবে গুগলেরও একটা ওয়েব স্টোর আছে। যেমন প্লে স্টোর আছে, গুগলের কি আছে? একটা ওয়েব স্টোর আছে গুগল ক্রোম ব্রাউজারের। এই ওয়েব স্টোরে ক্লিক করে আমরা চাইলে যে কোনো হেল্পফুল এক্সটেনশন এখান থেকে ডাউনলোড করতে পারি। এই এক্সটেনশনগুলো আপনার কাজগুলোকে অনেকাংশেই কমিয়ে ফেলবে এবং আপনার কাজগুলোকে ইজি করে ফেলবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি এক্সটেনশন। তো আমরা এখানে কি লিখলাম? সিমিলার ওয়েব এক্সটেনশন। আমরা এটা লিখে একটু সার্চ করব। করার পর সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোর, এরপর এখানে সিমিলার ওয়েব লেখা আছে। এই সেকেন্ড লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি সরাসরি গুগল ক্রোম ওয়েব স্টোরে চলে আসবেন। এবার আমরা এখানে চলে আসলাম। আমার কিন্তু অলরেডি ব্রাউজারের মধ্যে এটা অ্যাড করা আছে, এই জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম দেওয়া আছে। আমি এটাকে ক্লিক করে রিমুভ করে দিচ্ছি, একদম নতুন করে আপনাদেরকে দেখাবো। এবার দেখেন অ্যাড টু ক্রোম নামে কিন্তু একটা অপশন আছে। আমি এখানে অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করব। এখানে অ্যাড এক্সটেনশন নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এবার কিছুক্ষণের মধ্যে আমাদের এক্সটেনশনটা আমাদের ডিভাইসে ডাউনলোড হওয়া শুরু হবে। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়েও গিয়েছে। এবার একটু ওয়েট করেন, আমাদের সামনে কিন্তু সিমিলার ওয়েব এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু এই এক্সটেনশন বারের মধ্যে দেখতে পাচ্ছি না। এটা কিভাবে দেখবেন? আগে আপনাকে পিন করতে হবে। আমি এই এক্সটেনশন বাটনের মধ্যে ক্লিক করছি। এবার আপনি একটু সার্চ করে দেখবেন কোথায় সিমিলার ওয়েব এক্সটেনশনটা অ্যাড আছে। একটু নিচের দিকে যাচ্ছি, এই যে খেয়াল করেন সিমিলার ওয়েব এক্সটেনশন, এখানে আপনি ক্লিক করবেন। পিন নামে একটা বাটন আছে, এই পিন বাটনে ক্লিক করবেন, তাহলে এক্সটেনশনটা এক্সটেনশন বারের মধ্যে পিন হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এবার দেখেন এখানে কিন্তু সিমিলার ওয়েবের একটা লোগো দেখা যাচ্ছে। এখন আমাদের কাজটা আমরা কমপ্লিট করব। প্রথমত ধরেন আমি daraz.com-এ চলে গেলাম, daraz.com.bd এটা লিখে হচ্ছে আমি সার্চ করলাম। তাদের যে ওয়েবসাইট আছে আমি সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে এবার দেখেন সিমিলার ওয়েব, আমি এই এক্সটেনশনের মধ্যে একটা জাস্ট ক্লিক করে দিব। এবার ডান পাশ থেকে আমাদের সামনে এরকম একটা অপশন ওপেন হবে। এখানে নিচের দিকে আসবেন, আই অ্যাকসেপ্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এবার যদি খেয়াল করেন একদম এ টু জেড ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গিয়েছি। প্রথমেই রয়েছে daraz.com.bd, এটা হচ্ছে দারাজের লোগো। ওকে, আমরা বুঝতে পারছি। নিচের দিকে আসেন, সেপ্টেম্বর 2024। আমি বর্তমানে ভিডিওটা রেকর্ড করছি 2024 সালের অক্টোবর মাসে। যেহেতু বর্তমানে অক্টোবর মাস চলছে, এই জন্য সেপ্টেম্বর মাসের ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে গত মাসে কতগুলো ভিজিটর এখানে এসেছে। এখানে দেখেন গত মাসে কতটুকু ভিজিটর পেয়েছে। এখানে 8.3 মিলিয়ন, এই যেখানে দেওয়া আছে মান্থলি ভিজিট 8.3 মিলিয়ন, অর্থাৎ প্রায় 80 লক্ষের উপরে মানুষ গত মাসে কিন্তু দারাজের ওয়েবসাইটে ভিজিট করেছে। এটা যদিও 100% অ্যাকুরেট না, তবে অবশ্যই এটার কাছাকাছি পর্যন্ত অনেকেই যাচ্ছে।
এরপর দেখেন বাউন্স রেট। বাউন্স রেট আসলে যত কম থাকবে ততই আপনার ওয়েবসাইটের জন্য ভালো। বাউন্স রেটটা যদি বেড়ে যায় তাহলে আপনার রেসপন্স রেটটা কিন্তু কমে যাবে, এর জন্য এটা যত কম থাকবে ততই ভালো। পেজেস পার ভিজিট। পেজেস পার ভিজিট এখানে 10.28, অর্থাৎ অ্যাভারেজে একজন মানুষ daraz.com.bd ওয়েবসাইটে আসার পর 10টা পেজে ভিজিট করে। এটা কিভাবে হয়? ধরেন আমি দারাজে চলে আসলাম, আমি এই যে একটা ক্লিক করলাম, আমি কিন্তু একটা পেজে ভিজিট করেছি। আবার ধরেন একটু নিচের দিকে আমি আসবো, এই প্রোডাক্টটাও আমার কাছে ভালো লেগেছে, ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে, আমি এটার মধ্যে আরেকটা ক্লিক করলাম, এই যে আমি আরেকটা ক্লিক করেছি, আমি সেকেন্ড পেজে আসলাম। আবার ধরেন আমি পেছনে আবার চলে আসলাম, এবার আমি আরও একটা পেজের মধ্যে ক্লিক করলাম। এই যে আমি কতগুলো ক্লিক করছি, এগুলো হচ্ছে এক একটা পেজ। অর্থাৎ দারাজে এসে একজন মানুষ অ্যাভারেজে কয়টা পেজে ভিজিট করে? একজন মানুষ অ্যাভারেজে দারাজে এসে 10টার মতো পেজে ভিজিট করে থাকে। এরপর রয়েছে অ্যাভারেজ ভিজিট ডিউরেশন। অ্যাভারেজ ভিজিট ডিউরেশন হচ্ছে 5 মিনিট 13 সেকেন্ড, অর্থাৎ একজন মানুষ দারাজে এসে অ্যাভারেজে 5 মিনিটের মতো ওয়েবসাইটে স্টে করে। এটা হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন, এটা যত বেশি হবে ততই আপনার ওয়েবসাইটের জন্য ভালো। নিচে আসেন টপ কিওয়ার্ড। daraz.com.bd ওয়েবসাইটটি কোন কোন কিওয়ার্ডের জন্য গুগলে সবচেয়ে উপরে র্যাঙ্কিংয়ে আছে? প্রথমত দারাজ বিডি, অনেকেই হচ্ছে দারাজ বিডি লিখে সার্চ করে, অনেকেই দারাজ লিখে সার্চ করে, অনেকেই দারাজ বাংলাদেশ লিখে সার্চ করে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি তাদের কিছু প্রোডাক্টের নাম এখানে দেওয়া আছে, কিছু স্টপ ওয়াচ এবং কিছু ক্লক এখানে দেওয়া আছে। অর্থাৎ এগুলো লিখেও হচ্ছে দারাজে বা আপনার গুগল ক্রোম ব্রাউজারে অনেকে এগুলো সার্চ করে থাকে। এই কিওয়ার্ডগুলোর জন্য দারাজ সবচেয়ে বেশি উপরে র্যাঙ্কিংয়ে আছে। এবার নিচের দিকে আসলাম, র্যাঙ্কিং। এখানে দেখেন গ্লোবাল র্যাঙ্ক, পুরো পৃথিবীর মধ্যে দারাজ 4357 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। যদিও এটা 100% সঠিক না, কিন্তু প্রায় কাছাকাছি। এরপর দেখেন কান্ট্রি র্যাঙ্ক, পুরো বাংলাদেশের মধ্যে দারাজ 11 নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে আছে। ক্যাটাগরি র্যাঙ্ক 100 নম্বর, পুরো ক্যাটাগরির মধ্যে সে 100 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। ক্যাটাগরি বলতে এখানে কম্পিউটার, ইলেকট্রনিক্স এই ক্যাটাগরির মধ্যে বোঝাচ্ছে। এরপর রয়েছে জিওগ্রাফি। জিওগ্রাফির এখানে দেখতে পারবেন টপ 5 কান্ট্রি, অর্থাৎ কোন কোন 5টা টপ কান্ট্রি থেকে দারাজের কাস্টমারগুলো ওয়েবসাইটে ভিজিট করে। দেখেন একদম প্রথমেই কিন্তু রয়েছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ থেকে প্রায় 92.8% মানুষ কিন্তু দারাজের ওয়েবসাইটে প্রতি মাসে ভিজিট করে। এরপর রয়েছে পাকিস্তান, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট এবং চায়না, অর্থাৎ এই টপ 5টা কান্ট্রি থেকে প্রতি মাসেই দারাজে কিন্তু নতুন নতুন ভিজিটর তারা পায়। এরপর রয়েছে ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স বলতে কি বোঝায়? যেমন ধরেন কোনো একজন মানুষ গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে চলে আসলো, সেখানে গিয়ে সে সার্চ করলো দারাজ বা দারাজ বাংলাদেশ বা দারাজ বিডি। এরপর দারাজের ওয়েবসাইটটা সে প্রথমেই দেখতে পেলো, এরপর সে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দারাজের ওয়েবসাইটে ভিজিট করলো। এইটাকে বলা হয় সার্চ। অর্থাৎ সার্চ করে প্রায় 52% মানুষ প্রতি মাসে দারাজের ওয়েবসাইটে ভিজিট করে। এরপর রয়েছে ডিরেক্ট। ডিরেক্ট বলতে বোঝায়, একটু আগে আমি যে দারাজে চলে আসলাম daraz.com.bd, ডিরেক্ট ইউআরএলটা লিখে আমি কিন্তু এখানে সার্চ করে চলে আসলাম। এইটাকে বলা হয় ডিরেক্ট ইউজার নেম বা ডিরেক্ট, একদম ডিরেক্টলি আমি এখানে চলে এসেছি। এরপর রয়েছে সোশ্যাল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যখন মানুষ ক্লিক করে আসে সেটাকে বলা হয় সোশ্যাল। রেফারেন্স রয়েছে, ডিসপ্লে অ্যাড, ইমেইল, এখানে অনেকগুলো অপশন রয়েছে। অর্থাৎ ট্রাফিক সোর্স কোনগুলো সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু আমরা দারাজের ওয়েবসাইট থেকে সিমিলার ওয়েব এক্সটেনশনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে মূলত সিমিলার ওয়েব এক্সটেনশনের প্রধান কাজ। সেমভাবে আমি দারাজে গিয়েছি, আপনি এখন ফুডপান্ডাতে চলে যান, foodpanda.com.bd। এখানে আসার পরেও সেমভাবে আমি সিমিলার ওয়েবের মধ্যে ক্লিক করলাম, দেখতে পারবেন সিমিলার ওয়েব আমাদের ফুডপান্ডা রিলেটেড অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিবে। তাদের মান্থলি ভিজিটর কত? 1.2 মিলিয়ন, অ্যাভারেজ ডিউরেশন 5 মিনিট, বাউন্স রেট 53, এটা যত কম হবে ততই ভালো। পেজেস পার ভিজিট 6টা, মানে 6.14। কোন কোন কিওয়ার্ডের জন্য ফুডপান্ডা র্যাঙ্ক করে আছে? এই কয়েকটা কিওয়ার্ডের জন্য ফুডপান্ডা বেশি র্যাঙ্ক করে আছে। এরপর দেখেন গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক, অনেকগুলো অপশন আছে। জিওগ্রাফি, বাংলাদেশ থেকে সবচেয়ে তারা বেশি ইউজার পায়। তারপর রয়েছে আমেরিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এখানে টপ 5টা কান্ট্রি দেওয়া আছে। ট্রাফিক সোর্স, এখানে ট্রাফিক সোর্সে দেখেন ডিরেক্ট, অর্থাৎ ডিরেক্টলি ভিজিট করে প্রায় 50% মানুষ। এরপর সার্চ, রেফারেল, সোশ্যাল, ডিসপ্লে অ্যাডস, ইমেলস, আর অনেকগুলো অপশন আছে। অর্থাৎ এইভাবে করে আপনি কিন্তু চাইলে যে কোনো ওয়েবসাইটের ফুল ইনফরমেশনটা বের করতে পারবেন সিমিলার ওয়েব এক্সটেনশনের মাধ্যমে। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। এইবার আমরা দেখব স্ক্রিন রেকর্ডার। অর্থাৎ আমি যদি আপনাকে কখনো বলি যে ভাইয়া আপনার স্ক্রিনটা রেকর্ডিং করে আমাকে একটা ভিডিও পাঠান, বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনার স্ক্রিনটা একটু রেকর্ডিং করে আমাকে একটা ভিডিও পাঠান, তখন কিভাবে স্ক্রিনটা রেকর্ডিং করবেন? মোবাইল ফোনে তো আমরা সবাই স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইউজ করতে পারি, কিন্তু ল্যাপটপে কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় এটা আমরা অনেকেই জানি না। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে।
আমি নতুন একটা ট্যাব নিয়ে নিলাম। এখানে আমরা সার্চ করব স্ক্রিন রেকর্ডার এক্সটেনশন লিখে। আমি আগেই বলেছিলাম এক্সটেনশনের কাজ হচ্ছে আপনার অনেক কঠিন কাজগুলোকে একদম ইজি করে ফেলা। আমি এখানে লিখলাম স্ক্রিন রেকর্ডার এক্সটেনশন। এরপর প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোর, আমরা এখানে ক্লিক করলাম। অলরেডি আমার এক্সটেনশনটা কিন্তু অ্যাড করা আছে। আমি বেশিরভাগ স্ক্রিন রেকর্ডিং ভিডিও এই এক্সটেনশনের মাধ্যমেই করে থাকি। এটা অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাড আছে, এই যে এটা হচ্ছে সেই এক্সটেনশন অপশন। এছাড়াও আমি কিন্তু ওবিএস স্টুডিও ব্যবহার করি। যারা হচ্ছে প্রফেশনালি স্ক্রিন রেকর্ডিং নিয়ে কাজ করে তারা হচ্ছে বেসিক্যালি ওবিএস স্টুডিও এটা নিয়ে কাজ করে। আপনি যদি গুগলে একটু সার্চ করেন ওবিএস স্টুডিও ডাউনলোড ফর পিসি, প্রথমেই দেখবেন একটা ইউআরএল পেয়ে যাবেন, আপনি এটার মধ্যে ক্লিক করবেন। ওবিএস হচ্ছে একটা সফটওয়্যার যেটা আপনার উইন্ডোজ হোক বা ম্যাকবুক হোক বা লিনাক্স হোক, আপনার অপারেটিং সিস্টেমে আগে এটা ইনস্টল করতে হবে। এরপর এটাকে আপনি সেট আপ করবেন, তারপর আপনি ভিডিওটা রেকর্ড করতে পারবেন। তো এটার মাধ্যমে আপনি করতে পারেন। যদি আপনার পিসি কনফিগারেশন একটু লো হয় সেক্ষেত্রে আমি বলবো আপনি এই এক্সটেনশনটা ব্যবহার করেন। খুব সহজে আপনি যে কোনো স্ক্রিন ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা কিভাবে করতে হয়, আমি প্রথমত এই আপনার এক্সটেনশনের মধ্যে একটা ক্লিক করব। আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনি অনলি স্ক্রিন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো অপশন আছে। নান মানে হচ্ছে আপনি কথা বলবেন, কোনো সাউন্ড শোনা যাবে না। মাইক্রোফোন মানে হচ্ছে আপনি কথা বলবেন, আপনার সাউন্ডগুলো শোনা যাবে। সিস্টেম প্লাস মাইক্রোফোন মানে ধরেন আমি এটা অন করে আমি ইউটিউবে গেলাম বা কোনো ভিডিও প্লে করলাম, তাহলে ভিডিও সাউন্ডও শোনা যাবে, আমি কথা বললাম সেটা সাউন্ডও শোনা যাবে। আর যদি শুধু সিস্টেম থাকে তার মানে আমি কথা বললে কোনো কিছু শোনা যাবে না, মাইক্রোফোন অফ থাকবে। কিন্তু ল্যাপটপে আমি যদি কোনো ভিডিও ওপেন করি, কোনো অডিও ওপেন করি, তাহলে কিন্তু ওই সাউন্ডটা শোনা যাবে। এটা হচ্ছে সিস্টেম। তো আমি বেশিরভাগ সময় হচ্ছে মাইক্রোফোন দিয়ে দিই। মাইক্রোফোন দিয়ে স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করব, এখানে অ্যালাউ করে দিব। এরপর এখানে আপনি উইন্ডো নামে যে সেকশনটা আছে এখানে ক্লিক করে আপনি চাইলে স্পেসিফিক উইন্ডোগুলো সিলেকশন করতে পারেন, অথবা ইন্টায়ার স্ক্রিন এখানে ক্লিক করে স্ক্রিনটা সিলেকশন করবেন, জাস্ট আপনার শেয়ার অপশনে প্রেস করে দিবেন। এই যে দেখেন আমি কিন্তু এখন স্ক্রিনটা রেকর্ড করছি। আমি একটু মিনিমাইজ করে দিব, আমরা সবসময় এটা মিনিমাইজ করে দিব। এবার দেখেন টাস্কবারের মধ্যে কিন্তু আমাদের এটা কিন্তু চলে এসেছে। এখন আপনি যা যা কাজ করবেন সব কিছু কিন্তু এই এক্সটেনশনের মধ্যে স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। যখন আপনার রেকর্ডটা আবার কমপ্লিট হয়ে যাবে তখন কি করবেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন, এখানে একটা স্টপ নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবার আমাদের ভিডিওটা কি হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন সেভ নামে কিন্তু একটা অপশন আছে, এই সেভের মধ্যে ক্লিক করলেই একদম ইজি, জাস্ট আপনার ডিভাইসে কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে। ভিডিওটা কোথায় সেভ হবে, আপনার ডিভাইসের দিস পিসি থেকে যে ডেস্কটপ বা ডাউনলোড ফোল্ডার আছে সেখানে অটোমেটিক্যালি এটা কিন্তু সেভ হয়ে যাবে। অর্থাৎ খুব সহজেই কিন্তু আপনি চাইলে এটার মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। আর যারা আরেকটু প্রফেশনালভাবে স্ক্রিন রেকর্ডিং করতে চাচ্ছেন তারা অবশ্যই ওবিএস স্টুডিও এটা ব্যবহার করবেন। আমি পার্সোনালি এটাও হচ্ছে অনেক ব্যবহার করে থাকি। এই হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডিং অপশন, আমরা চাইলে যে কোনো স্ক্রিন রেকর্ডিং করতে পারবো। এরপর রয়েছে আই লাভ পিডিএফ। এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি যে কোনো ফাইল কনভার্ট করতে পারবেন। যেমন ধরেন আমি আপনাকে একটা ওয়ার্ড ডকুমেন্ট দিলাম, এমএস ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে বললাম আপনি এটাকে পিডিএফে কনভার্ট করেন, বা এই ডকুমেন্ট থেকে আপনি জেপিজি বা পিএনজি ইমেজ ফরম্যাটে কনভার্ট করেন। এই কনভার্ট করার বিষয়গুলো সবসময় আমি ব্যবহার করি আই লাভ পিডিএফ নামে একটা ওয়েবসাইট আছে সেইটা। আমরা যদি একটু গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি আর একটা নতুন ট্যাব নিয়ে নিলাম, এখানে আমরা সার্চ করব আই লাভ পিডিএফ। এটা লিখে সার্চ করার পর দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছে। আমি পার্সোনালি এইটা ব্যবহার করি, আপনি অন্য যে কোনো ওয়েবসাইট বা টুলস ব্যবহার করতে পারেন। এখানে দেখেন মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, এই যে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল। এরপর এখানে দেখতে পারবেন আপনার পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, অনেকগুলো এখানে অপশন আছে। এগুলোর মাধ্যমে কিন্তু চাইলে আমরা কনভার্ট করতে পারি। যেমন ধরেন আমি আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে বললাম আমাকে পিডিএফ থেকে একটা ইমেজ ফরম্যাটে কনভার্ট করে দেন, তখন কোনটাতে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ টু জেপিজি, আবার জেপিজি টু পিডিএফ, অনেকগুলো এখানে অপশন আছে। তো আমি জাস্ট একটা আপনাকে অ্যাপ্লাই করে দেখাই। ধরেন আমি এখান থেকে পাওয়ার পয়েন্ট টু পিডিএফ এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর সিলেক্ট পাওয়ার পয়েন্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এবার আমার কম্পিউটার ডিভাইসে থাকা যে কোনো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাকে সিলেকশন করতে হবে। তো আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখান থেকে সিলেকশন করি, চলেন। ওকে, আমি এই পাওয়ার পয়েন্টটাকে সিলেকশন করে এখানে ওপেনে প্রেস করে দিলাম। পাওয়ার পয়েন্টটা কিন্তু আমি এখানে আপলোড করে দিয়েছি। এইবার দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ, আমরা এখানে ক্লিক করব। এবার পুরো যে পাওয়ার পয়েন্ট জিনিসটা আছে আমার প্রেজেন্টেশনটা পুরোটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। এইবার আমরা ডাউনলোড পিডিএফ এর মধ্যে ক্লিক করব। যেহেতু আমার এটার মধ্যে অনেকগুলো স্লাইড ছিল এই জন্য এটা কিন্তু একটা পিডিএফ আকারে আমাদের এখানে চলে এসেছে। এবার আমি এখানে ক্লিক করব। এবার যদি খেয়াল করেন আমাদের যে প্রথম ক্লাসটা ছিল প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু আমাদের স্লাইডগুলো এখন পিডিএফ ভার্সনে কনভার্ট হয়ে গেছে। এখন এটা কিন্তু আর প্রেজেন্টেশন ভার্সনে নেই, এটা কি হয়ে গেছে, একটা পিডিএফ ভার্সনে কিন্তু এখন কনভার্ট হয়ে গেছে। তার মানে এইভাবে করে যে কোনো ফাইল থেকে আপনি আরেকটা ফাইলে যদি কনভার্ট করতে চান তখন হচ্ছে আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে ভাইরাস টোটাল।
অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ভালো মতো খেয়াল করুন। ভাইরাস টোটাল হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি যে কোনো ভয়ানক ফাইল বা ডেঞ্জারাস ফাইলগুলো আপনি ঠিক আছে কিনা বা প্রপার ভালো কিনা বা ডেঞ্জারাস কিনা এগুলো চেক করতে পারবেন। যেমন ধরেন আমাদের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে এই স্ক্যামটা বেশি হয়। অনেক স্ক্যামার আপনাকে বিভিন্ন মার্কেট প্লেস থেকে হোক বা বাহির থেকে হোক, অনেকে হচ্ছে আপনাকে নক দিবে, নক দিয়ে বলবে তুমি হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করো, বা অনেকেই বলবে তুমি হচ্ছে এই ডকুমেন্টসটা ডাউনলোড করো। আবার অনেক সময় আপনি বিভিন্ন ক্র্যাক ভার্সন ব্যবহার করেন বিভিন্ন ফাইলের বা বিভিন্ন ফোল্ডারের বা বিভিন্ন সফটওয়্যারের। তো অবশ্যই যে কোনো কিছু আপনার কম্পিউটারে ডাউনলোড করার আগে ভাইরাস টোটাল ওয়েবসাইটের মাধ্যমে একটু চেক করে নেবেন যে আদৌ ওই ফাইলটা সেভ কিনা। যদি সেভ না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করবেন না। এটা কিভাবে আমরা চেক করব? আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব, আমরা এখানে সার্চ করব ভাইরাস টোটাল লিখে। তো আমি এখানে ভাইরাস টোটাল লিখলাম। আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ভাইরাস টোটাল, আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এইরকম একটা অপশন চলে আসবে। এবার এখানে আমরা তিনভাবে হচ্ছে ভাইরাস টোটালে যে কোনো কিছু চেক করতে পারি। কোনো কিছু আপলোড করার মাধ্যমে, কোনো একটা ইউআরএল দেওয়ার মাধ্যমে বা একটা অনলাইনে সার্চ করার মাধ্যমে, তিনভাবে করতে পারি। তো আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে হয় ফাইল আপলোড করে, না হয় ইউআরএল এর মাধ্যমে। আমি এখানে ফাইলের মধ্যে ক্লিক করলাম, চুজ ফাইল নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলাম। এবার আপনার কম্পিউটার ডিভাইস থেকে যে কোনো ফাইল যে কোনো কিছু আপনি এখানে সেভ আছে কিনা সেটা চেক করতে পারবেন। তো সাপোজ আমি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আছে এটাই আমি সিলেকশন করলাম, ওপেনে প্রেস করে দিলাম। আমি দেখতে চাই এই পাওয়ার পয়েন্টের মধ্যে কোনো ভাইরাস বা কোনো কিছু আছে কিনা, নাকি 100% এটা সেফ। এবার আমি কনফার্ম আপলোডে ক্লিক করব। এবার তারা হচ্ছে 100% এটা কমপ্লিট করে আমাদেরকে দিবে। তো আই এম নট এ রোবট এই ক্যাপচাটা একটু ফিল আপ করবেন। এখানে তারা বলছে কার্স, আমাদেরকে গাড়ি সিলেকশন করতে হবে। এখানে যেই যেই ছবিতে গাড়ি আছে সেই ছবিগুলো সিলেকশন করে দিবেন। এবার ভেরিফাইতে প্রেস করে দেন। এবার কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব। আচ্ছা, আরেকবার আমাদেরকে আপলোড করতে হবে, আবারও চুজ ফাইল থেকে আবারও আমরা প্রেজেন্টেশনটা এখানে আপলোড করে দিলাম। ওকে, এবার যখন এটা 100% কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে কিন্তু একটা রেজাল্ট তারা দেখাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু আমাদের সব কিছু মোটামুটি ঠিক আছে। তারা কিন্তু এখনো সব কিছু চেক করছে। দেখতে পাচ্ছি এখানে সব কিছু কিন্তু আনডিটেক্টেড এইরকম দেখা যাচ্ছে। এইরকম দেখা যাচ্ছে মানে হচ্ছে আপনার এই ফাইলের মধ্যে তারা কোনো ভাইরাস ডিটেক্ট করতে পারে নাই, মানে এখনও এটা সেভ আছে বলতে পারেন। এখানে সব কিছু জিরো দেখাচ্ছে, মানে আমার এই ফাইলটা 100% একটা সেভ ফাইল। যদি এখানে আপনার 1 2 3 4 বা রেড জোন থাকে তাহলে বুঝবেন ওই ফাইলের মধ্যে কোনো ভাইরাস বা ভাইরাস জাতীয় কিছু ইনজেক্ট করা আছে, তাহলে ওই ফাইলটা ডাউনলোড না করাই ভালো আর কি। এটা হচ্ছে ভাইরাস টোটাল। যে কোনো ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড থাকা অবস্থায় আপনি চাইলে চেক করতে পারবেন। আরেকটা হচ্ছে আমি কোনো ফাইল আমার কম্পিউটারে ডাউনলোড করতে চাই না, ডাউনলোড করার আগেই আমি চেক করতে চাই যে ফাইলের মধ্যে কোনো ভাইরাস বা কোনো কিছু আছে কিনা। তখন হচ্ছে আমরা ইউআরএল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এবার সেই পেজের বা ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। তো ধরুন আমি এখানে daraz.com.bd এই ইউআরএলটা আমি দিয়ে দিলাম, পুরোটা কপি করছি। এটা আমি ভাইরাস টোটালে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। এবার আমি জাস্ট ইন্টার বাটনে ক্লিক করে দেখতে চাই এই ইউআরএল এর মধ্যে কোনো ভাইরাস আছে কিনা। তো তারা হচ্ছে এখানেও ডিটেক্ট করবে। আই হোপ তারা কোনো কিছু ডিটেক্ট করতে পারবে না। যদিও তারা কোনো কিছু ডিটেক্ট করে তার মানে হচ্ছে এই পেজটা আমাদের জন্য সিকিউর না। এইভাবে বেসিক্যালি আপনি ভাইরাস টোটালের মাধ্যমে যে কোনো ডেঞ্জারাস ফাইল সেটা আপনার ডিভাইস ইনস্টল করবেন কি করবেন না, বা করার আগে বা করার পরে সব কিছু কিন্তু আপনি চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু ক্লিন দেওয়া আছে, মানে কোনো কিছুই তারা হচ্ছে খুঁজে পায়নি। এই হচ্ছে আমাদের ভাইরাস টোটাল, যেটার মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো ডেঞ্জারাস ফাইল চিহ্নিত করতে পারবেন। এরপর রয়েছে ইমেজ ওয়াটারমার্ক রিমুভার। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন কোনো ডিজাইন নিয়ে ভবিষ্যতে কাজ করবেন, অনেক সময় হতে পারে এমন কিছু ইমেজ আপনি সিলেকশন করেছেন, ইমেজের উপরে কিছু ওয়াটারমার্ক আছে, তখন ওয়াটারমার্কগুলো কিভাবে রিমুভ করবেন, এটাকে বলা হয় ইমেজ ওয়াটারমার্ক রিমুভার। তো চলুন আমরা একটু গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই। আমরা এখানে সার্চ করব ইমেজ ওয়াটারমার্ক রিমুভার। এটা লিখে হচ্ছে আমরা সার্চ করব, তাহলে আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে প্রত্যেকটা ওয়েবসাইটেই হচ্ছে আমরা চাইলে আমাদের ইমেজগুলো আপলোড করলে তারা হচ্ছে এই ওয়াটারমার্কগুলো রিমুভ করে দিবে। তো আমি এখানে একটা ইমেজ আপাতত নিব, ইমেজ উইথ ওয়াটারমার্ক, অর্থাৎ এমন একটা ইমেজ নিব যে ইমেজের মধ্যে অলরেডি ওয়াটারমার্ক আছে। তো আমি ইমেজ সেকশনে ক্লিক করছি। এখান থেকে ধরেন আমি এই ইমেজটাই সিলেকশন করলাম। এই ইমেজটা এখন আমরা ডাউনলোড করব। দেখেন ইমেজের মধ্যে কিন্তু অনেকগুলো কপিরাইট সাইন এবং এখানে আপনার ওয়াটারমার্ক দেওয়া আছে। এবার আমি মাউসের ডান পাশে প্রেস করলাম, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ আমরা এখানে ক্লিক করব। এটা দেখেন WEBP ফাইলে আছে, আমরা এটা সেভ করব না। নর্মাল ফাইলে আছে এমন একটা ইমেজ আমরা সেভ করব, জেপিজি বা PNG এমন একটা ইমেজ আর কি। তো ধরেন আমি হচ্ছে এইটাই সিলেকশন করলাম। এই ইমেজেও দেখেন একটা ওয়াটারমার্ক দেওয়া আছে হালকা করে। আমি মাউসের ডান পাশে প্রেস করে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করব। এটাকে জেপিজি ফরম্যাটে আছে,
জাস্ট সেভ করে দিলাম। এখন এই ইমেজটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ইমেজ ওয়াটারমার্ক রিমুভার এটা লিখে সার্চ করেছি। এবার প্রথম যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি আমরা এইটার মধ্যে ক্লিক করে দিলাম। এবার দেখেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ইমেজটা আছে যেটা আমরা রিমুভ করতে চাই ওয়াটারমার্ক, সেটা আমরা এখান থেকে সিলেকশন করব, ওপেনে প্রেস করব। এবার ইমেজটা কিন্তু আপলোড হবে, আর পুরো ওয়েবসাইটটা কিন্তু একটা এআই এর মাধ্যমে পরিচালিত হয়, এজন্য খুবই সুন্দর করে সে কিন্তু রিমুভ করে দিবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আগের লোগো ছিল বিফোর, এটা কিন্তু আফটার। দেখেন কতটা ক্লিয়ার এবং নিট এবং ক্লিন একটা ইমেজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আপনাদের ইমেজগুলো ক্লিয়ার না হয় সেক্ষেত্রে এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, রিমুভ টেক্সট আর একটা হচ্ছে রিমুভ লোগো। আপনি যদি এটা অন করে দেন তাহলে কি হবে, আপনার ইমেজের মধ্যে যদি কোথাও লোগো থাকে লোগোটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আবার রিমুভ টেক্সট এখানে যদি ক্লিক করেন তাহলে যদি কোনো টেক্সট এখানে থাকে অলরেডি তাহলে সেই টেক্সটটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমাদের বর্তমান ইমেজটা কিন্তু একদম নিট এবং ক্লিন। এইভাবে করে যে কোনো ইমেজের ওয়াটারমার্ক আপনি কিন্তু ইজিলি চাইলে রিমুভ করতে পারবেন। এই হচ্ছে আমাদের ইমেজ ওয়াটারমার্ক রিমুভার। এরপর রয়েছে ইমেজ ইনহ্যান্সার। ধরেন আমি একটা ইমেজ ডাউনলোড করেছি, ইমেজটা অনেক আগের, মানে ইমেজের মধ্যে অনেক আপনার ঘোলা আছে, অনেকগুলো নয়েজ আছে, ইমেজটাকে আমাদের একটু রিডিউস করতে হবে, একটু ইনহ্যান্স করতে হবে। তখন কি করবেন, ইমেজ ইনহ্যান্সার লিখে গুগলে সার্চ করবেন। আমি এখানে সার্চ করছি ইমেজ ইনহ্যান্সার, এটা লিখে আপনি সার্চ করবেন। আমি বেসিক্যালি এই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি ব্যবহার করি, এটার নাম হচ্ছে cutout.pro। এটা আমাকে খুবই ভালো একটা সন্তুষ্টজনক রেজাল্ট দিতে পারে সব সময়। আমি এখানে ক্লিক করে দিলাম। এবার আমি যেই ইমেজটাকে ক্লিয়ার করতে চাই সেটাকে আমি জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে আপলোড করে দিব। তো আমি সাপোজ চাচ্ছি ধরেন এই ইমেজটা সিলেকশন করে আমি এখানে ওপেনে প্রেস করলাম। এখন এই ইমেজটা তারা হচ্ছে অটোমেটিক্যালি একটা সুন্দর ইনহ্যান্স করে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিবে। তো আমরা একটু দেখি, এটা হচ্ছিল আমাদের বিফোর মানে আগের ইমেজটা, আর এটা হচ্ছে আমাদের বর্তমান ইমেজটা। অনেকাংশেই কিন্তু একটু ক্লিন হয়েছে, আগের থেকে একটু নয়েজটা কিন্তু রিডিউস হয়েছে এবং একটা ইনহ্যান্সার একটা ইমেজ কিন্তু আমরা এখানে পেয়েছি। তবে এখানে একটা প্রবলেম দেখেন, এখানে এটার মধ্যে কিন্তু লেখাগুলো স্পষ্ট ছিল, কিন্তু এই ইমেজে কিন্তু লেখাগুলো কিন্তু ঘোলা হয়ে গেছে। যেহেতু এটা একটা এআই এর মাধ্যমে পরিচালিত হয় এজন্য কখনোই 100% আপনি রেজাল্ট পাবেন না, তবে মোটামুটি সন্তোষজনক রেজাল্ট কিন্তু তারা দিতে পারে। এবার হচ্ছে আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, ইমেজটা কিন্তু আপনার ডিভাইসে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এরপর রয়েছে এখানে লগ ইন এবং সাইন আপ। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় তখন হচ্ছে আপনি এখানে লগ ইন এবং সাইন আপে প্রেস করবেন। আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইনের মধ্যে ক্লিক করছি। এখন কিন্তু আমার এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আপনারা যদি অ্যাকাউন্ট চাই সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে ফেলবেন। এই হচ্ছে আমাদের ইমেজ ইনহ্যান্সার, এটা আমি দেখিয়ে দিলাম। এবার সর্বশেষ আজকে আমরা যেই টুলসটা দেখব সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অবশ্যই খেয়াল করে শুনুন, freefortalks.com। এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা আমাদের ইংলিশ স্পিকিংটাকে আরও বেশি ফ্লুয়েন্ট করতে পারবো। আমরা যারা মনে করি যে আমরা তো ইংলিশ পারি না, আমি তো ফ্লুয়েন্ট কথা বলতে পারি না, আমি তো ইংলিশে কারোর সাথে কথা বললে অনেকে হাসাহাসি করে, কিভাবে আমি প্র্যাকটিস করব, এই যে বিষয়গুলো আছে তার আলটিমেট সলিউশন হচ্ছে freefortalks.com। প্রথমত আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব, নতুন একটা ট্যাব নিব, এখানে আমরা লিখব ফ্রি ফর টক্স। এটা লিখে জাস্ট আমরা সার্চ করব। একদম প্রথমেই দেখেন প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অনলাইন ফ্রি, আমরা এখানে ক্লিক করব। ফ্রি ফর টক্স হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মানুষদের সাথে অনলাইনে লাইভ কল হোক বা অডিও কল হোক আপনি সেখানে জয়েন হয়ে কথাবার্তা বলতে পারবেন। এবং এখানে শুধু যে ইংলিশ থাকে বিষয়টা এমন না, হিন্দি, আরবি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষরা হচ্ছে এখানে অ্যাড হয়, একটা গ্রুপ ক্রিয়েট করে, সেই গ্রুপের মধ্যে তারা হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্টলি কথাবার্তা বলে। এটা অবশ্যই অনেক বেশি হেল্পফুল। আপনারা যারা বিগিনার আছেন, যারা চাচ্ছেন যে আপনাদের ইংলিশ স্পিকিংটাকে একটু ফ্লুয়েন্ট করার জন্য আর একটু হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা মানে 30 মিনিট আপনি এই ফ্রি ফর টক্সে আসবেন, একটু সময় দিবেন, একটু কথাবার্তা বলবেন বিভিন্ন বিষয় নিয়ে। তাহলে দেখবেন আগামী 4 মাস পরে আপনাদের স্পিকিং ইংলিশের পাওয়ারটুকু কতটুকু হাই লেভেলে চলে গিয়েছে। এটা কিভাবে ইউজ করবেন, freefortalks.com, এখানে আমরা চলে আসলাম। প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট আপনাদের তৈরি করতে হবে। আমি এখানে সাইন ইন অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আছে সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দিবেন। আমি আমার কাঙ্ক্ষিত জিমেইল অ্যাকাউন্টটা সিলেকশন করে কন্টিনিউতে ক্লিক করছি। আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে। আপনারা এইভাবে করে কি করবেন, অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন ইংলিশ দেওয়া আছে, এখানে ইংলিশ দেওয়া আছে। এখানে খেয়াল করেন আপার ইন্টারমিডিয়েট, এই যে আপার ইন্টারমিডিয়েট, এখানে আবার কি লেখা ইংলিশ বিগিনার, মানে যারা হচ্ছে একদম ইংলিশে বিগিনার তারাও চাইলে এখানে জয়েন হতে পারবে। কিভাবে জয়েন হব, এই যে জয়েন অ্যান্ড টক নাও নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এবার আমাদের সামনে একটু ওয়েট করবেন,
এখানে বলছে ক্লিক অন এনিওয়্যার টু স্টার্ট। আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন তাহলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। তো আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে। এখন আমি যা কথা বলবো তারা কিন্তু এটা চাইলে শুনতে পারবে। তো যেহেতু অলরেডি কিন্তু আচ্ছা দেখেন, ডিরিক হ্যাজ কিকড ইউ আউট, সে কিন্তু আমাকে অলরেডি কিকড করে দিয়েছে গ্রুপ থেকে। তো যদি কিকড করে দেয় মানে আপনাকে বের করে দিয়েছে আর কি। আপনি কি করবেন, আবার ব্যাকে চলে আসবেন, অন্য আরেকটা টিমে আপনি জয়েন হবেন, জয়েন হয়ে কথা বলতে পারবেন। এইভাবে করে আপনার ফ্লুয়েন্ট ইংলিশটাকে আরেকটু আপার লেভেলে আপনি নিয়ে যেতে পারবেন। এখানে অনেকগুলো গ্রুপ আছে দেখেন, প্রত্যেকটা গ্রুপে কিন্তু মেম্বাররা জয়েন আছে এবং একজন আরেকজনের সাথে কিন্তু কথাবার্তা বলছে। এই হচ্ছে আপনাদের ইংলিশটাকে অনেক বেশি আপার লেভেলে নিয়ে যাওয়ার জন্য freefortalks.com ওয়েবসাইটটি। কারণ বাংলাদেশে আমরা যখন একজন আরেকজনের সাথে ইংলিশে কথা বলি, অনেকে হাসাহাসি করে, অনেকে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি না, অনেকে হাসবে বলে আমরা কথা বলি না ইংলিশে। কিন্তু এইখানে আপনি মুক্তভাবে আপনি ইংলিশটা চর্চা করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের এই পুরো ক্লাসে আমরা কিন্তু বেশ কিছু থিওরিটিক্যাল ক্লাস কমপ্লিট করেছি, অনেকগুলো অপশন দেখেছি এবং 8টা প্র্যাকটিক্যাল টুলস দেখেছি যেগুলো আমাদের সামনে কাজে লাগবে এবং এই টুলসগুলো খুবই ইউজফুল। সবসময় মাথায় রাখবেন এই টুলসগুলো আমাদের ভবিষ্যতেও কাজে লাগবে এবং এই টুলসগুলো চাইলে আপনার একটা স্ক্রিনশট এটা দিয়ে রাখতে পারেন, অথবা আপনার যে একটা নোটবুক থাকবে নোটবুকের মধ্যে সুন্দর করে সবগুলো টুলসের নাম লিখে রাখতে পারেন। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনাদের আজকের ক্লাসটা সবারই ভালো লেগেছে। এবার প্রত্যেকটা ক্লাসের আমি কিন্তু একটা করে হোমওয়ার্ক আপনাদেরকে দিয়ে দিব। আজকে আমাদের ক্লাস নম্বর 1, আজকের ক্লাসের একটা হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কটা আমি বলে দিচ্ছি। প্রথমত, যতগুলো আমি এখানে স্কিল আপনাদেরকে দেখিয়েছি যে ডিজিটাল মার্কেটিং কি, মেন্টাল প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন, এগুলো আপনারা মাথায় রাখবেন। আর এই যে আমি এখানে 8টা টুলস দেখিয়েছি, প্রত্যেকটা টুলস আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করার পর একটা করে স্ক্রিনশট দিবেন। এখন কথা হচ্ছে কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট দিতে হয় এটাও আবার অনেকে জানে না, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। কম্পিউটারে স্ক্রিনশট দেওয়ার জন্য আপনি আপনার সার্চ বারে চলে আসবেন। এখানে আপনি সার্চ করবেন স্নিপিং টুলস। স্নিপিং টুলস, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ নামে কিন্তু একটা অপশন আছে, আপনি এই নিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। এবার দেখেন স্ক্রিনটা কিন্তু একটু সাদা সাদা হয়ে গেছে। এবার আপনি যতটুকু স্ক্রিনশট দিতে চান সেটা আপনি সিলেকশন করবেন। তো আমি ধরেন এইখান থেকে টান দিয়ে আমি এই পর্যন্ত সিলেকশন করলাম, এতটুকু, এবার আমি ছেড়ে দিলাম। এবার দেখেন এতটুকু কিন্তু একটা স্ক্রিনশট আমি হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট এই সেভ আইকনে ক্লিক করে দিব। এবার আমি কোন লোকেশনে সেভ করতে চাই সেটা সিলেকশন করে একটা নাম দিয়ে দিব, আমি একটা নাম দিয়ে দিলাম। এবার সেভে প্রেস করে দিব। এইবার এই স্ক্রিনশটটা দেখতে পারবেন আপনার ডিভাইসে কিন্তু এটা চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে এসেছে এবং এই স্ক্রিনশটটা একটা হাই রেজুলেশন স্ক্রিনশট। আশা করি কিভাবে স্ক্রিনশট দিতে হয় এটাও কিন্তু আমি দেখিয়ে ফেলেছি। তো এইভাবে করে প্রত্যেকটা টুলস আপনারা যাবেন, প্রত্যেকটা টুলস ইউজ করবেন, তারপর একটা করে স্ক্রিনশট দিবেন। তার মানে 8টা টুলসের 8টা স্ক্রিনশট হবে। এই স্ক্রিনশটগুলো আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবেন। তো চলুন আমাদের ফেসবুক গ্রুপটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আপনারা ফেসবুকে চলে যাবেন। যাওয়ার পর আমার একটা গ্রুপ আছে লার্ন উইথ মেহরাজ নামে, সেই গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। যারা অলরেডি জয়েন আছেন তারা তো আছেন, আর যারা জয়েন নাই তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লার্ন উইথ মেহরাজ, এটা একটা পাবলিক গ্রুপ। অলরেডি 137 জন এখানে মেম্বার জয়েন আছে। আপনারা এই গ্রুপে আসবেন, আপনাদের যে হোমওয়ার্কগুলো আছে সেখানে আপনারা পোস্ট করে দিবেন। কিভাবে পোস্ট করবেন, রাইট সামথিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে লিখে দিবেন কোর্সের নাম। আমাদের কোর্সের নাম কি, জিরো টু হিরো, এরকম লিখে দিবেন ডিজিটাল মার্কেটিং কোর্স। লিখার পর নিচের দিকে আসবেন, এখানে লিখে দিবেন কত নম্বর ক্লাস, ক্লাস নং। আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 1 লিখে দিলাম। আজকের ক্লাসের টপিকটা কি ছিল, ওরিয়েন্টেশন অ্যান্ড টুলস ম্যানেজমেন্ট। ঠিক আছে, টুলস ম্যানেজমেন্ট, এরকম নামটা লিখে দিবেন। এরপর নিচের দিকে আসবেন, আসার পর আপনি হচ্ছে এখানে ইমেজ নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে আবারও ক্লিক করবেন। এবার আপনি যতগুলো স্ক্রিনশট দিয়েছেন সবগুলো সিলেকশন করে দিবেন। একাধিক স্ক্রিনশট বা ইমেজ সিলেকশন করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর আপনি কয়টা সিলেকশন করতে চান সেটা সিলেকশন করবেন। করার পর এখানে আপনি ওপেন অপশনে প্রেস করবেন। দেখবেন সবগুলো কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এবার জাস্ট এই পোস্ট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার হোমওয়ার্কটা এখানে পোস্ট হয়ে যাবে। আশা করি এই গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন এবং প্রতিনিয়ত এই গ্রুপে ইনভাইট পাঠাবেন। ইনভাইট পাঠিয়ে এই গ্রুপটাকে বড় করে ফেলবেন। আমরা খুব শীঘ্রই চাচ্ছি 1000 পরিবারের যেন আমরা হয়ে উঠতে পারি, লার্ন উইথ মেহরাজ যেন 1000 পরিবারের একটা গ্রুপ হতে পারে। এটা অবশ্যই আপনাদের দ্বারাই সম্ভব হবে। তো এই গ্রুপে হচ্ছে সবাই হোমওয়ার্কগুলো পোস্ট করবেন। আমি পার্সোনালি সবার হোমওয়ার্কগুলো দেখব, কোনো ভুল থাকলে অবশ্যই আমি কমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দিব। আর অবশ্যই নিয়মিত হোমওয়ার্কগুলো করবেন, প্র্যাকটিস করবেন এবং এখানে হোমওয়ার্কগুলো আপলোড করবেন। আমি সবার হোমওয়ার্কগুলো কাউন্ট করব যে কে কয়টা হোমওয়ার্ক করেছে কি করেনি।
এই ছিল আমাদের আজকের পুরো ক্লাস। আর আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে, যেহেতু প্রথম ক্লাস ছিল, অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে ছোট্ট একটা রিভিউ পোস্ট করবেন আমাকে নিয়ে, যে আমাদের আজকের ক্লাস এবং প্রত্যেকটা কথা বলার স্টাইল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে কেমন লেগেছে। যদি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমাদের আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।